নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল 10 থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাচ্ছি একটা বেওয়ারিশ লাশের কাহিনীর দ্বিতীয় তথা শেষ ভাগ। ওই লাশটার ভুল ক্লেম হওয়া আর তার পিছনে লুকোনো একটা রোমহর্ষক রহস্য। দাবিহীন লাশ সাধারণত একটা সম্মানজনক শেষ বিদায়ের অপেক্ষায় পড়ে পড়ে পৌঁছতে থাকে। না জানি কত সব পরিচয়হীন দাবিহীন ভাবে এই দুনিয়া ছেড়ে চলে যায়। 30শে জুলাই 2011 সকালে যোধপুরের একটা রাস্তায় নেশায় মত্ত একটা লোক বাস থেকে নামলো। সেই বাসই তাকে ধাক্কা মারে আর সে সেই রাস্তার ধারেই পড়ে যায়। সেই গুরুতর আহত লোকটাকে স্কুলে যাওয়ার পথে তিনটে ছেলে অমিত, প্রথম আর বিবেক দেখতে পায়। আর একজন জিপ ড্রাইভারের সাহায্যে ওরা তাকে কাছের হাসপাতালে পৌঁছে দেয়। সময় মতো চিকিৎসা করা সত্ত্বেও সেই লোকটাকে দুর্ভাগ্যবশত বাঁচানো যায় না। হাসপাতালের কাছের পুলিশ স্টেশন বাজার থানাকে খবরটা জানানো হয়। সেই লোকটার কাছে এমন কিছু পাওয়া যায় না যা থেকে তাকে শনাক্ত করা যায়। তাই পুলিশ খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেয়। প্রায় এক সপ্তাহ পর 9ই অগস্ট তিনজন লোক সব ক্লেম করতে চলে আসে। তারা ছিল বার্মেডের বাসিন্দা অনিল রাঠোর আর তার খুঁড়তুতো ভাই বোন ধরম এবং শিবানী। অনিল বলেছিল এই সব তার আরেক খুঁড়তুতো ভাই গোপাল সিং এর। তার স্ত্রীর নাম কবিতা এবং মেয়ের নাম রূপবতী। সামান্য কিছু ফর্মালিটির পর পুলিশ ওই সব অনিল রাঠোরকে দিয়ে দেয়। সবের অন্তিম সংস্কার হয়ে যায়। কিছুদিন পর অনিল রাঠোর পোস্টমর্টেম এবং তদন্তের কপি নিতে ফিরে আসে। এই দুটি কাগজ দেখিয়ে অনিল মিউনিসিপ্যাল অফিস থেকে ডেথ সার্টিফিকেট তুলে নেয়। এসবের প্রায় 5 মাস পর 2012 ডিসেম্বরে যোধপুরের আরেকটা থানা নগর পুলিশ স্টেশনের অফিসাররা 2011 অগস্ট থেকে নিরুদ্দেশ এক ব্যক্তির ফোন কল ট্রেস করতে সক্ষম হয়। নিরুদ্দেশ ব্যক্তির মোবাইলের IMEI নম্বর থেকে জানা যায় যে একটা নতুন সিম কার্ড লাগিয়ে সেই মোবাইলটি চালু করা হয়েছে। এই নম্বরে সিমের মালিকের খোঁজ করতে গিয়ে নগর থানার পুলিশ যোধপুরের কপিল শর্মার বাড়িতে পৌঁছন। কপিল অবাক হয়ে যান। উনি দাবি করেন যে এই নাম্বারটি ওনার নয়। ওনার স্ত্রী ওনাকে মনে করিয়ে দেন যে এই নাম্বারের সিম উনি ওনার ভাইপোকে কিনে দিয়েছিলেন, যে প্রাপ্তবয়স্ক না হবার কারণে সিম পাচ্ছিল না। কপিল পুলিশকে তার বড় ভাই গৌতমের বাড়িতে নিয়ে যায়। গৌতমের ছেলে অমিত সেই ফোনে এই সিমটি লাগিয়েছিল। এই অমিত সেই তিনজন ছেলের একজন যারা বাস অ্যাক্সিডেন্ট হওয়া লোকটিকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, যে লোকটাকে গোপাল সিং বলে শনাক্ত করা হয়েছিল। অনেক ভুলিয়ে ভালিয়ে অমিতের থেকে জানা যায় যে এই মোবাইল সে সেদিন জিপে করে স্কুলে ফেরার সময় পেয়েছিল। এই বিষয়ে সম্পূর্ণ সম্ভাবনা ছিল যে এই ফোন সেই আহত লোকটার, যার ওই দিন মৃত্যু হয়। পুলিশ হাসপাতালের রেকর্ড দেখে বাজার থানায় পৌঁছয় আর এটা শুনে অবাক হয়ে যায় যে ওই লোকটাকে গোপাল সিং বলে শনাক্ত করা হয়েছে, কিন্তু সে আসলে একজন পূজারীর ছেলে দীপক প্রসাদ, যে 29শে জুলাই 2011-এ নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। নগর থানার পুলিশ স্টেশন তদন্ত করে জানে যে দীপক প্রসাদকে শেষবার তার বন্ধু কিষান আর নমনের সঙ্গে দেখা গিয়েছিল, যারা ওর সঙ্গে তিহারিতে কাজ করত। 30শে জুলাই সকাল পর্যন্ত ওরা মদ খেয়েছিল। তারপর দীপক ঠিক করে যে সে বাসে করে বাড়ি ফিরবে আর তারপরই সে নিরুদ্দেশ হয়ে যায়। বাজার থানা, নগর থানা এই দুই জায়গার অফিসাররাই অবাক হয়ে যায়। অনিল কেন ভুল সব ক্লেম করলো? অনিল রাঠোর আর তার খুঁড়তুতো ভাই বোন ধরম এবং শিবানী ফোন বন্ধ রেখেছিল। পুলিশের কাছে অনিল রাঠোরের বার্মেরের ঠিকানা ছিল। পুলিশ যখন সেখানে পৌঁছয় দেখলো দরজায় তালা দেওয়া। ঠিক তখনই অনিল আর কবিতা বাড়ি ফিরছিল, কিন্তু পুলিশকে দেখে সে পালিয়ে যায়। কবিতা সেই যাকে গোপাল সিং এর স্ত্রী বলা হয়েছিল। পুলিশ পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল। তারা প্রতিবেশীদের কাছে অনিল সিং এর বিষয়ে জানতে চায়। প্রতিবেশীরা পুলিশকে জানায় যে এই বাড়িতে অনিল রাঠোর বা গোপাল সিং বলে কেউ থাকে না। পুলিশ হতবাক হয়ে যায়। পুলিশ গোপাল সিং এর বাড়ির দরজা ভেঙে তল্লাশি করে এবং সেখানে একটা ফটো অ্যালবাম পায়, যাতে গোপাল সিং ওরফে অনিল রাঠোর আর তার স্ত্রী কবিতার ফটোগ্রাফ পাওয়া যায়। প্রতিবেশীরাও জানায় যে এই ছবি গোপাল সিং এর। এবার পুলিশ গোপাল সিং এর চক্রান্ত বুঝে গিয়েছিল, কিন্তু প্রশ্নটা ছিল যে এই চক্রান্তের পিছনে ওর আসল উদ্দেশ্য কি ছিল। এবার তারপর স্যার, হয়তো আমি ওদের উদ্দেশ্যটা জানি। স্যার, পোস্টমর্টেমের রিপোর্টটা চাই স্যার, ডেথ সার্টিফিকেট বানানোর জন্য। ওই গোপালের মা আর ওর স্ত্রীর প্রয়োজন পড়বে, নইলে কোনো বেনিফিটসে পাবে না ওরা। বেনিফিটস, সুবিধা, ইন্স্যুরেন্স। নিজেকে মৃত প্রমাণিত করে অ্যাক্সিডেন্টাল ডেথ দেখিয়ে ইন্স্যুরেন্স কোম্পানির থেকে টাকা আদায় করা। তাহলে তুই নিশ্চয়ই কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করেছে। আমাদের এটা জানতে হবে যে গত 5 মাসের মধ্যে গোপাল সিং এর নামে কোন ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করা হয়েছে। ওম গণেশায় নমঃ, ওম দুর্গায় নমঃ। বলুন অশোকবাবু, দীপকের কোনো খবর পেলেন? হ্যাঁ পুরোহিত মশাই, খবর পেয়েছি। পুরোহিত মশাই, দীপক আর নেই।
আপনারা কি করে জানতে পারলেন স্যার? কি হয়েছে? দাদাকে আপনারা কোথায় পেলেন? তাকে আমরা খুঁজেই পাইনি রাকেশ। দীপক 29শে জুলাই মারা গেছে। এই খবরটা আপনি এতদিন পরে বললেন? আসলে পুরোহিত মশাই, অন্য কোনো লোক বডিটা ক্লেম করেছিল। অন্য লোকে বডি ক্লেম করেছিল মানে? কিছু বুঝলাম না স্যার। মানে কেউ তাকে আত্মীয় পরিচয় দিয়ে বডিটা নিয়ে যায়। কিন্তু কেন? এরকমটা কেউ কেন করবে? ও ও আমার ছেলে ছিল, দীপক আমার ছেলে। এরকমটা কেউ? কোনো অসৎ উদ্দেশ্য ছিল। দীপক যে বাস থেকে নামে সেই বাসেই আহত হয়। হাসপাতালে চিকিৎসা করা হয়, কিন্তু বাঁচানো যায়নি। ওর কাছে কোনো আইডেন্টিফিকেশন ছিল না। যে থানায় কেসটা গেছে তারাই বিজ্ঞাপন দিয়েছিল। কয়েকজন আসে আর তার বডিটা ক্লেম করে নিয়ে যায়। কোন থানাতে? বাজার থানা পুলিশ স্টেশন। ওরা আপনাকে খবর দেয়নি? মানে আপনি তো বলেছিলেন যে আপনি সমস্ত থানায় দাদার ছবি পাঠিয়ে দিয়েছেন। আগে আমি স্বীকার করছি, ভুলটা আমাদের দিক থেকেই হয়েছে। দীপকের দেহটা এতদিনে হয়তো ওর শেষ কাজটা করা হয়ে গেছে। যেমন আমি আপনাকে বললাম যে কোনো অসৎ উদ্দেশ্য ছিল, কিন্তু বাজার থানার পুলিশ এই কেসটা তদন্ত করছে। দীপক, বাবা তুই কি করতে চাইছিস? তুমি যেটা করো সেটা নয়, অন্য কিছু করতে চাই বাবা। বাবা আমি যেটা করি সেটা খুব সম্মানীয় কাজ। কিন্তু বাবা, আমি এসব পুজো টুজোর কাজ করতে চাই না। আরে বাবা করতে হবে না, কিন্তু কি করবি সেটা তো বল। ভাইকে দেখ, পড়াশোনা শেষ হয়ে গেছে, নিজের দোকান চালাচ্ছে। আর বাবা তুই তো এখনো জানিস না যে তোর জীবনের লক্ষ্যটা কি। আমি আর রাকেশ আলাদা বাবা। হয়তো আমি সেগুলো করে উঠতে পারিনি যেগুলো আমার করা উচিত ছিল, কিন্তু বাবা আমি এখনো এটাই জানার চেষ্টা করছি যে আমার লক্ষ্যটা আসলে কি। আমাকে আমার রাস্তা নিজের মতো করে খুঁজতে দাও বাবা। নিজের রাস্তা দেখো বাবা, কিন্তু তুমি যে বিপথে গেছো সেটা কি হবে? সব সময় মদ, উচ্ছৃঙ্খল আচরণ, এটাই কি তোমার লক্ষ্য? শুধু তাই তো তোমার জন্য আমার সব থেকে বেশি চিন্তা হয়। দাদা আজ থেকে তুমি আমার দোকানটা দেখো, আমি তোমার না অ্যাসিস্ট্যান্ট। রাকেশ, আমি নিজে কিছু করতে চাই, জানি না কি, কিন্তু নিজের মতো করে কিছু বাবা। ও খুব কষ্টের মধ্যে ছিল, অনেক অসুবিধে করে চলছিল। ও তো আমার বড় ছেলে ছিল, তাই ওর সমস্ত দুঃখ আমি বুঝতে পারতাম। ও তো রাকেশের মতো সফলতা পায়নি, কিন্তু ও নিজে কিছু করার জন্য চেষ্টা করছিল। তার আগে ও চলে গেল। বেওয়ারিশ হয়ে চলে গেল। ওর সবই ছিল, ওর নিজের পরিবার ছিল, কিন্তু একটা অনাথের মতন পৃথিবী ছেড়ে চলে গেল।
সমস্ত কাজটাই খুব প্ল্যান করে করা হয়েছে। স্যার আরও 4টে ইন্স্যুরেন্স কোম্পানিতে কথা বলা বাকি আছে। স্যার এই 4টের মধ্যে তো অনিল রাঠোর ওরফে গোপাল সিং তো অ্যাপ্লাই করেইছে। অনিল রাঠোরের দুজন আত্মীয় ছিল, তাদের কোনো খোঁজ পেলে? স্যার সোর্স লাগিয়েছি কিন্তু কোনো খবর নেই। যে লোকটা এত কিছু করে গেল তাকে খুঁজতেই হবে। আমরা একে এত সহজে ছেড়ে দিতে পারি না। এবারে আমরা কোথায় যাব? জানি না, কিন্তু কোথাও না কোথাও তো যেতে হবে। টাকাটা কবে পাবো? সেটাও জানি না কবে পাবো। মনে হচ্ছিল যেন যে ধূর্ত আর নিখুঁত পরিকল্পনা করে অনিল রাঠোর ওরফে গোপাল সিং প্রতারণা করেছিল তাতে সে পুলিশের হাত থেকে বেঁচে যাবে। তার প্রতারণার পরিকল্পনা দুর্দান্ত ছিল, কিন্তু কিছু ভুলের চিহ্ন রয়ে গিয়েছিল। আর ভাগ্য ভালো যে আজও কোথাও কোথাও কাজের জায়গায় মূল্যবোধ, ওয়ার্ক এথিক্স অবশিষ্ট আছে, যারা এমন চিহ্নগুলো দ্রুত বুঝে যায়। হ্যাঁ স্যার, কেসটা এখনো কোর্টেই আছে। হ্যাঁ, এক মিনিট। গোপাল সিং, বয়স 25 বছর, বারমেরের বাসিন্দা, আর নমিনি হলো ওনার মা রূপমতি। কেস কত দূরে গিয়েছে? এখনো 2টো হিয়ারিং হয়েছে স্যার। আরজি এসেছিল আগস্ট 2011 শেষের দিকে। অ্যাক্সিডেন্ট কেস ছিল স্যার। আর মেডিকেল রিপোর্ট অনুযায়ী ওই লোকটা নেশা করেছিল স্যার। অ্যাক্সিডেন্ট কেসে কিছু ডিসপিউট থাকেই স্যার, তাই আমরা কেস করলাম। গোপাল সিং এর 60 লাখের ইন্স্যুরেন্স আছে স্যার। মৃত্যু দুর্ঘটনায় হলেও লোকটা কিন্তু নেশাগ্রস্ত ছিল স্যার। আমরা একবার কেসটার ফাইলটা দেখতে চাই। শিওর স্যার, আমি ফাইল নিয়ে আসছি। স্যার, ফাইলে কোনো গন্ডগোল আছে নাকি? এই লোকটা গোপাল সিং, যার ছবি লাগানো রয়েছে, ও একটা ফ্রড। আমরা একটা বেওয়ারিশ লাশের ছবি দিয়েছিলাম কাগজে। ও সেটা দেখে এখানে এসে নিজেকে অনিল রাঠোর বলে, আর ডেড বডিটাকে নিজের খুড়তুতো ভাইয়ের বলে নিয়ে যায়। ওর ক্রিয়াকর্ম করে, ডেথ সার্টিফিকেট তৈরি করে, আর নিজেকে মৃত প্রমাণিত করে ইন্স্যুরেন্স ক্লেম করে। ও গড! তাহলে যে ডেড বডিটা আপনারা পেয়েছিলেন সেটা আসলে কার ছিল? কোনো একজন পুরোহিতের ছেলে, দীপক প্রসাদের। এরই বয়সী। চেহারা, বয়স, গঠন সবকিছু ম্যাচ করে গিয়েছিল ওই গোপাল সিং এর সঙ্গে। কেননা ডেথ সার্টিফিকেটে কোনো ছবি থাকে না। পোস্টমর্টেম আর অন্যান্য রিপোর্টের ছবি বদলে দিয়েছিল। এ তো বিশাল বড় ফ্রড স্যার। আর তার উপর এবার শিক্ষিত, সফটওয়্যার কোম্পানিতে জবও করতো। ক্লেমের টাকা এখনো পায়নি তো? না স্যার, নেক্সট হিয়ারিং জানুয়ারি 2012-তে। সেদিন কার আসার কথা? ওর মা, যিনি ওর নমিনি। ও আজমেরের সেই একই অ্যাড্রেস দিয়েছে দেখছি। এটা স্বাভাবিক স্যার, ওই ঠিকানাটাই ব্যবহার করবে যাতে আদালতের নোটিশ ওখানেই পৌঁছায়। মা, ছেলে, বউ তিনজনই যুক্ত হতে। শোনো স্যার, ওই কোম্পানিতেও খোঁজ নাও যেখানে ও চাকরি করতো। স্যার, রূপমতি দেবীর যিনি লয়ার তাকে আমি চিনি। কে সে? চন্দ্রেশ আগরওয়াল। গোপাল সিং 2011 অগস্ট মাসে এই চাকরিটা ছাড়ে। 3রা আগস্ট 2011-তে রেজিগনেশন লেটারটা দেয়। আগে রূপমতি দেবী আমার ক্লায়েন্ট, আর আমি ওর ইন্স্যুরেন্স কেস দেখছি। সবসময় একাই আসেন? আগে সেপ্টেম্বর আর অক্টোবরে হিয়ারিং ছিল। ব্যাপারটা কি বলুন তো? উনি যে মৃত ছেলের ইন্স্যুরেন্স ক্লেম করছেন সে একটা ঠক। সে বেঁচে আছে। ওরা একটা বেওয়ারিশ লাশ জোগাড় করে, ফলস কাগজ তৈরি করে নিজেকে মৃত প্রমাণ করে। আমি এসবের কিছুই জানি না। ওই মহিলা বারমেরের অ্যাড্রেস দিয়েছে, আর কন্ট্যাক্ট নাম্বারটা ওর বৌমার। আমি ওই রূপমতির সঙ্গে দেখা করতে চাই।
আগে আমি গোপাল সিং এর মাকে এখানে অনেকবার দেখেছি। মানে উনি এখানে থাকেন না? জানো কোথায় থাকে? উনি বিধবা, ভাইয়ের সাথে গ্রামের বাড়িতে থাকেন। কিন্তু আপনি যে ফটোটা দেখাচ্ছেন সেটা কিন্তু ওনার না। কি? ইনি গোপালের মা রূপমতি নন। থ্যাংক ইউ, পরে যোগাযোগ করব। আর হ্যাঁ, মনে রাখবেন এটা একটা ফ্রড কেস। বলার জন্য ধন্যবাদ। হ্যাঁ শোনো, রূপমতির উকিলের থেকে ওর নম্বরটা পেয়ে গেছি। স্যার, এই যে মহিলা রূপমতি, এও নকল, ও তো অন্য কেউ। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, আমি গোপাল সিং এর প্রতিবেশী থেকে জানতে পেরেছি যে গোপাল সিং এর মা ওর ভাইয়ের সঙ্গে রাজনগর গ্রামে থাকে। এরা তো প্রচণ্ড ধূর্ত দেখছি, কিন্তু সবার আগে আমাদের ওই নকল ধূর্ত মাকে ধরতে হবে। হ্যালো, কে বলছেন? আগে কুসুম বলছি, বলুন কি কাজ আছে? কুসুম দেবী, আপনার নম্বরটা লাকি ড্রতে উঠেছে। আমাদের সার্ভেতে আপনার নম্বরটা প্রাইজের জন্য সিলেক্ট হয়েছে। আপনার প্রাইজটা কুরিয়ারে পাঠাবো। প্লিজ আপনার অ্যাড্রেসটা বলবেন? আচ্ছা, কি প্রাইজ আছে? আরে এসব কি জালিয়াতি হচ্ছে? আমায় তো বলা হয়েছিল প্রাইজ পাবো। নিশ্চয়ই প্রাইজ আপনি নিশ্চয়ই পাবেন, সবে তো খেলা শুরু। সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিলেই আপনি প্রাইজটা পেয়ে যাবেন। পাবেন, নিশ্চয়ই পাবেন। প্রথম প্রশ্ন, গোপাল সিংকে কোথায় পেলেন? গোপাল সিং? কে গোপাল সিং সাহেব? গোপাল সিং ওরফে অনিল রাঠোর, যার মা সেজে আপনি ইন্স্যুরেন্স কোম্পানিকে বোকা বানাচ্ছেন। এবার বুঝতে পেরেছেন? ও হ্যাঁ হ্যাঁ সাহেব, ওর নম্বর আছে আমার কাছে, কিন্তু ওর ফোনটা হয়তো খারাপ। আমিও তো এক সপ্তাহ ধরে জানার চেষ্টা করছি কোর্টের পরের হাজিরাটা আবার কবে, কিন্তু ফোনই তুলছে না ও। তার মানে আপনি ওর নকল মা হওয়ার নাটক করছিলেন? সাহেব, আমি একজন গরিব বিধবা মানুষ, ছোটখাটো কাজ করে নিজের দিন চালাই। ওর সাথে আমার কোর্টের বাইরে দেখা হয়েছিল, নিজে এসেছিল আমার কাছে। কুসুম দেবী, আগে একটা বিমার কেস আছে। তা আমার কাছে কি চান? আমি চাই যে আপনি কোর্টে আমার মা হয়ে হাজিরা দিন। ঠিক আছে, কিন্তু প্রত্যেক হাজিরায় 2000 টাকা করে লাগবে। হ্যাঁ ঠিক আছে, আসুন আমি আপনাকে বুঝিয়ে দিই ব্যাপারটা কি। আসুন। সাহেব, ও আমায় টাকা দিচ্ছিল, আর আমার টাকার দরকারও ছিল, সেই জন্য ও যেমন বলেছে আমি করে গেছি। আর তুমিও এই জালিয়াতিতে জুড়ে গেলে? সাহেব, এতে আমার কি দোষ? আমি তো শুধু মা হয়েছিলাম না, আর কিছু তো করিনি। এই যে বড় বড় নেতারা, অফিসাররা এত কিছু করে, এত 420 করে, ওদের তো কেউ ধরে না, শুধু গরিবদেরই ধরবেন নাকি? আগে আপনারা কাকে খুঁজছেন? রূপমতি দেবীর সঙ্গে। হ্যাঁ, আমিই রূপমতি। হে ভগবান, হে কি করলো আমার ছেলে, আর কেন করলো? সমস্ত কথা তো আমরা তখনই বুঝতে পারবো যখন আপনার ছেলেকে খুঁজে পাবো। এখন অবধি যেটা আমরা বুঝেছি, ও বিমার টাকার জন্য এসব করেছে। আমার ছেলে এরকম করতেই পারে না। রূপমতি দেবী, আপনি শুধু এটা আমাদের বলুন, আপনার ছেলে কোথায় লুকিয়ে থাকতে পারে? আর ওর খুড়তুতো ভাই বোন ধরম আর শিবানীকে আমরা কোথায় পাবো? ধরম আর শিবানী তো যোধপুরে থাকে, আর গোপালের ব্যাপারে ওরাই বলতে পারবে। যোধপুরে কোথায়? গোপাল সিং কোথায়? সত্যি জানি না স্যার,
জানি না ও এখন কোথায় আছে। আমি ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তোমরা দুজনেই এই ঘটনায় ওই গোপালের মতোই অপরাধী। নিয়ে যাও এদের আর ভালো মতো যত্ন আত্তি করো। না না স্যার, স্যার আমি জানতাম না যে ও ফ্রড করতে চাইছে। স্যার আমিও কিছু জানতাম না স্যার। স্যার অফিসের প্রথম দিন ওর ফোন আসে আমার কাছে, বলল ওর কাছে কোনো প্ল্যান আছে টাকা কামানোর। স্যার গোপালের ইচ্ছে ছিল সে নিজের বিজনেস শুরু করবে, তার জন্য ওর টাকার দরকার ছিল। ও আমায় বলল ওর সাথে থানায় যেতে, ও যেমনটা বলবে তেমনটা করতে। ওর কথাতে যেন সায় দিই স্যার। ও যদি বলতো কুয়োতে ঝাঁপ দিতে দিতে তুমি? দুগ্ধপোষ্য শিশু তোমরা। আমরা এটা তো জানতাম যে ও কোনো প্ল্যান করছে, কিন্তু এক্স্যাক্টলি জানতাম না সেটা কি। ও আমাদের কিছু টাকা দেবে বলেছিল। আরে ভাই এটা তো মিথ্যে, ফ্রড ভাই। 1 সপ্তাহ হয়ে গেছে বডিটা এখনো কেউ ক্লেম করেনি, আর আমার মনে হয় না কেউ ক্লেম করবে বলে। কিন্তু তবুও যদি আমি তোকে 3 লাখ টাকা দিয়ে দেই, তখন তো তোর এই কিন্তু, কেন, কোথায়, কিভাবে বন্ধ হবে তো। তুমি বডিটা নিয়ে কি করবে গোপাল? আমি এই বলে বডি নেবো যে এটা আমার কাজিন গোপালের। কি? আরে বোঝার চেষ্টা করো, আমি নিজেকে মৃত প্রমাণ করে বিমার 60 লাখ টাকা নিয়ে নেব। এটা একটা অ্যাক্সিডেন্টাল ডেথ। এই দেখো, এর বয়স 25 বছর, আমার বয়সও 25 বছর। তুমি উইটনেস হয়ে আমার সঙ্গে চলো, বডিটা পেতে সুবিধা হবে। তারপর দাহ করে দেবো আর ইন্স্যুরেন্স কোম্পানির কাছে টাকা ক্লেম করব। যা টাকা আসবে তার থেকে 3 লাখ টাকা তোমার। দেখো তোমার ভাই তো রাজি হয়ে গেছে, তুমি বলো। যদি ফেঁসে যাই তাহলে? আরে ফাঁসার কোনো চান্সই নেই। 1 সপ্তাহ হয়ে গেছে এখনো বডিটা কেউ ক্লেম করেনি। আমার তো মনে হচ্ছে বডিটা বেওয়ারিশ। খুব সহজ কাজ। কবিতা ইন্স্যুরেন্স ক্লেম করবে তো? মা করবে। অ্যাকচুয়ালি মাই নমিনি, আমার বিয়ের আগে ইন্স্যুরেন্সটা করিয়েছিল। তোমার মা জানে এই ব্যাপারে? আরে মার কাছে এসব ব্যাপার খুবই কমপ্লিকেটেড, মা এসব ঝামেলায় যাবে না। হ্যাঁ, কিন্তু চেক মায়ের নামেই হবে। যখন চেক আসবে তখন বলে দেবো বিমার বোনাস এসছে, এটা বলে টাকা নিয়ে নেব। স্যার আমরা বুঝতে পারিনি যে আমরা এরকম একটা কিছু করব। তোমরা দুজন তো এই ঝামেলায় জড়িয়ে পড়েইছো। এবার তাড়াতাড়ি বলে দাও ওই গোপাল সিংকে আমরা কোথায় পাবো, আর ওর স্ত্রী কবিতা তাকে কোথায় পাবো? কবিতা আজমিরের এক বিধবা মহিলা। একবার গোপাল সিং আজমির গেছিল, তখন ওদের দেখা হয়, তারপর তারা বিয়ে করে। বলুন। কবিতা সিং। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। বলুন। কবিতা সিং। স্যার আমি জানি না গোপাল কোথায় আছে। কবিতা আমরা জানি যে তুমি তোমার স্বামী গোপাল আর ওর খুড়তুতো ভাই বোন একটা প্ল্যান করেছো। একটা বেওয়ারিশ বডি জোগাড় করে তার সৎকার করে গোপাল সিংকে মৃত প্রমাণ করেছো। আর এই পুরোটাই একটা বীমা কোম্পানিকে ধোঁকা দেওয়ার জন্য করেছো। ব্যাপারটা কি কবিতা? তুই 1 মাস আগে চলে এলি, আর কেন সেটাও বললি না। তারপর গোপাল এলো, আবার চলেও গেল, তারপর ও আর ফিরেও এলো না। আচ্ছা কি হচ্ছে বলতো এসব? কবিতা তুমি যদি জানো তোমার স্বামী কোথায় আছে আর তুমি সেটা আমাদের না বলো, তাহলে কিন্তু অনেক বড় সমস্যায় পড়বে তুমি। স্যার আমি সত্যি জানি না ও কোথায় আছে। আমি এটাও জানি না ও কেন এসব করছে। আমি ওকে আগেই বলেছিলাম যে বেশি লোভ করা ভালো নয়, যা আছে যথেষ্ট। কিন্তু জানি না কেন ও বড় কিছু একটা করার চেষ্টা করত, অনেক টাকার স্বপ্ন দেখত। আমি ওকে বলেছিলাম যে জালিয়াতি করে আমরা কিছুই পাবো না,
কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। কবিতা, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, গোপাল কোথায়? স্যার আমি সত্যিই বলছি, আমি জানি না ও কোথায় আছে। হ্যাঁ, কিন্তু মাঝে মধ্যে ও আমাকে ফোন করে। লাস্ট ফোন কবে করেছে আর কোথা থেকে? প্রায় 1 সপ্তাহ আগে, যোধপুর থেকে। তোমার মোবাইল নাম্বার? এই কবিতাকে গ্রেপ্তার করলে গোপালকে কিছুতেই ধরা যাবে না। স্যারের নাম্বারটা ট্র্যাকিংয়ে দিয়ে দিই, হয়তো আলাদা আলাদা নাম্বার ইউজ করছে। আর এই মহিলাকে বুঝতেও দেবো না যে আমরা ট্র্যাক করছি। আইডিয়াটা খারাপ না। এই মহিলার উপর যদি আমরা নজর রাখি, গোপাল ঠিকই ধরা পড়বে। স্যার, নাম্বার ট্রেস করে পাওয়া গেছে যে বেশিরভাগ কলই আজমেরের ল্যান্ডলাইন থেকে করা হয়েছে। এর মাঝে ও কবিতার সঙ্গে দেখা করতে এসেছিল? না স্যার, আর না ও স্ত্রী ওর সঙ্গে দেখা করতে গেছে। ও স্ত্রীর উপরে আমরা সবসময় নজর রাখছি। আমাদের যে কোনোভাবে ওকে ধরতে হবে। এর আগেও আমাদের একটা বড় ধোঁকা দিয়েছে, আর আমরা কিচ্ছু করতে পারিনি। 3 মাস কেটে গিয়েছিল, কিন্তু গোপাল সিং এখনো পুলিশের হাতে ধরা পড়েনি। যদিও ওর উদ্দেশ্য পুলিশ সম্পূর্ণভাবে জেনে গিয়েছিল, কিন্তু পুলিশ গোপালকে কিছুতেই ধরতে পারছিল না। হ্যালো কবিতা, আমি গোপাল বলছি। গোপাল, কোথায় আছো তুমি? বাড়ি ফিরে এসো। আজমেরে আছি আমি। জানি যে পুলিশ ওঁত পেতে বসে আছে, বাট কি করব, কিভাবে আসবো? কিন্তু গোপাল, তুমি কতদিন পালিয়ে বেড়াবে? জানি না কবিতা। ব্যাস, অনেক হয়েছে, এবার বাড়ি চলে এসো। আমি আসতে পারবো না কবিতা, কিন্তু প্লিজ আমার একটা কাজ করে দাও। কি? আমার টাকা শেষ হয়ে গেছে, টাকার দরকার। কি করে দেব তোমাকে? পুলিশ আমার উপর নজর রাখছে। তুমি আগেরবার ফোন করে তো আমাকে এটাই বলেছিলে। আমি জানি, কিন্তু আমার পকেটে একটা পয়সাও নেই। ধর্মা শিবানী তো পুলিশের হেফাজতে, আর মায়ের ওপরেও পুলিশ নজর রেখেছে। তবে তুমি বলো আমি কি করব? পুষ্কর রোডের পেছনে যে একটা ফাঁকা রাস্তা আছে না, ওখানে একটা মন্দির রয়েছে। তুমি ওখানে 4টের সময় চলে এসো। আর একটা কথা শোনো, কাউকে এসব কিচ্ছু বলার দরকার নেই। ঠিক আছে। কবিতা প্লিজ আসবে, কিন্তু টাকার খুব প্রয়োজন। বাবা, অশোকবাবু ফোন করেছিলেন। বর্দার বডিটা যে ক্লেম করেছিল সে ধরা পড়েছে। সে ইন্স্যুরেন্সের একটা টাকাও পায়নি, যার জন্য সে এত কিছু করেছে।
আমার কাজ আমার কাছে একঘেয়ে হয়ে উঠেছিল স্যার। আমি নিজে কিছু শুরু করতে চেয়েছিলাম, লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, অনেক কিছু করলাম, কিন্তু পেলাম না। ইন্স্যুরেন্সের ওপর যে টাকা পাওয়া যায় সেটা খুবই কম, তা দিয়ে কিছুই হবে না। আমার ডিপ্রেশন বেড়েই চলেছিল স্যার। সবসময় এটাই ভাবতাম যে এতগুলো লোক ফ্রড করে কত সহজে বেঁচে যায়, কখনো ধরা পড়ে না। হয়তো তুমি তাদের কথা শোনোনি যারা ধরা পড়ে। আমার মনে হয় তুমি তাদের দলে যারা ধাক্কা না খেলে বুঝতে পারে না। যতক্ষণ না নিজের হাত পুড়ছে ততক্ষণ বুঝতে পারে না আগুন গরম। মনে হয় এবার তুমি বুঝতে পেরেছো। আমি তো সবসময় এটাই ভেবেছিলাম যে এই বডিকে কেউ কখনো ক্লেম করবে না, তাহলে একে আমার নাম দিয়ে দিই, তবে ইন্স্যুরেন্সের সব টাকা আমি পেয়ে যাব। আমি একটা নতুন বিজনেস শুরু করতে পারবো, নিজের জীবন গড়তে পারবো। একটা লাশের ওপর ভিত্তি করে জীবন গড়ে তুলবে ভেবেছিলে? কি আশ্চর্য ভাবনা। কিন্তু তুমি এই কথাটা শোনোনি গোপাল, যে অন্যায়কে আশ্রয় করে শুরু করা জীবন বেশি দূর এগোয় না? ঠিকই বলেছেন স্যার, কিন্তু এটাও তো সত্যি। আমি ওই বডিটা ক্লেম করার পর যদি ওই বডিটার আসল পরিচয় না জানা যেত, তাহলে বিমার টাকা আমি পেয়ে যেতাম। পুলিশ এই মামলা চার্জশিট 2012 অক্টোবরে দায়ের করেছিল, কিন্তু এই কেসে মামলা এখনো শুরু হয়নি। জালিয়াতি, জোচ্চুরি, 2 নম্বরই কখনো কোনো কাজে আসে না। মানুষ যতই উদাহরণ দিক না কেন যে কেউ এই ধরনের ফ্রড করে আইনের চোখকে ফাঁকি দিতে সফল হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের মানুষদের ক্ষতিই হয়েছে। এটা কোনো ঈশ্বরের বিচার নয়, এটা একটা সোজা সাপটা সত্যি। আপনি কষ্ট করে রোজগার করা 10 টাকাও গর্ব করে খরচ করতে পারেন আর তার মূল্য বোঝেন। অন্যদিকে বেইমানি করে রোজগার করা 1000 টাকাও আপনাকে সেই অনুভূতি কখনো দিতে পারে না। সবাই না হলেও কমপক্ষে আমাদের মতো সাধারণ নাগরিক সৎ পথে রোজগার করা 10 টাকায় একটা আনন্দ পায়, হয়তো সেই টাকায় তার প্রয়োজনই মেটে না। বেওয়ারিশ দাবিহীন লাশের যে দুরবস্থা, তার দায় কি আমাদের দেশের বিশাল জনসংখ্যার, নাকি এর কারণ আমাদের এখানে নিরুদ্দেশের কমপ্লেন হওয়ার পর তার তদন্ত আর রেকর্ড ভালোভাবে না রাখতে পারার এই অব্যবস্থা, নাকি মামলাগুলোকে শেষ করার ইচ্ছের অভাব, নাকি বেসিক ব্যবস্থারই এখানে অভাব আছে, যাতে মানুষ মারা গেলে তাকে একটু সম্মান, একটু ডিগনিটি দেখাতে পারে? কিছু লোক তর্ক করবেন যে আমাদের এখানে জীবন্ত মানুষের সম্মান নিয়ে বাঁচবার যথেষ্ট ব্যবস্থা নেই, সেখানে মরা ব্যক্তিকে নিয়ে কে ভাববে? এই যুক্তি একদম অন্তঃশ্বাস শূন্য। আমাদের দেশের জনসংখ্যা চিরকালই সময়ের অনুপাতে একটু বেশি, কিন্তু আমাদের পরিকল্পনাগুলো কি দেশের ভবিষ্যতের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল? বা আমরা যে সময় জীবন কাটাচ্ছি সেদিকে নজর রেখে কি তৈরি করা হয়েছিল? সেটা প্রাথমিক পরিকাঠামোর কথা হোক বা সুযোগ সুবিধার, আমরা সর্বদা সময়ের থেকে পিছিয়ে থেকেছি, আর এটাই সত্যি। আর আমাদের এই খামতিগুলো পূরণ করার জন্য আমাদের কাছে অনেক অজুহাত আছে, অভিযোগ আছে বেকার, অযোগ্য, অকর্মণ্য প্রশাসনের বিরুদ্ধে। আমাদের ভাবার দরকার আছে, যা কিছু দাবিহীন সেগুলোকে সামনে রাখতে হবে, কারণ সেগুলোর ভুল ব্যবহার হতে পারে। আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে দেশের জন্য আমাদের দায়িত্ব যেন বেওয়ারিশ না হয়ে থাকে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দেশ থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সমাজ, প্রশাসন, তাদের বিরুদ্ধে শুধু অভিযোগই নয়, তাদের প্রতি আমাদের কিছু দায়িত্বও আছে, আর সেগুলো পূরণ করুন। জয় হিন্দ।